পর্যন্ত পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছে। তাহলে আপনি সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটিটা করেছে, সেই কমিটিটাকে আবার সংস্কার করার দাবি তুললেন 1-2 দিনের মাথায়, এবং তারা রিপিটেডলি প্রোগ্রাম করে যাচ্ছেন তাদের বিভিন্ন যে আছেন। এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি। পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি, তারাই বলেন এই সরকারের যে উপদেষ্টা হাতে গোনা 3-4 জন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার হচ্ছে 75-80% ধরেন টোটাল আমাদের আমলাতন্ত্রের। এর বাইরের জনগোষ্ঠী মনে করে যে আমরা আসলে বৈষম্যের শিকার হচ্ছি। তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে সংস্কারের কমিটিতে অ্যাডমিনের বাইরে অন্য কোনো ক্যাডারের লোক নাই। তাহলে আপনি সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটিটা করেছে, সেই কমিটিটাকে আবার সংস্কার করার দাবি তুললেন 1-2 দিনের মাথায়, এবং তারা রিপিটেডলি প্রোগ্রাম করে যাচ্ছেন তাদের বিভিন্ন যে ব্রিফিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে আমাদেরকে তাড়িত করেছে এই বৈষম্যের ব্যাপারে কথা বলা। এখন করণীয় কি? করণীয় হচ্ছে যে আমরা বোধ করছি যে প্রক্রিয়াতে বিসিএস এর মাধ্যমে, বিজিএস এর মাধ্যমে অথবা অন্যান্য পদ্ধতিতে আপনার নিয়োগ হচ্ছে, এই কেন্দ্রীভূত পদ্ধতি বাতিল করা দরকার। আমরা দেশের বাইরে দেখেছি যারা সিভিল সার্ভেন্ট হতে চান, প্রজাতন্ত্রের কর্মচারী হতে চান, তাদের একটা কিছু কমন পরীক্ষা আছে মেধা যাচাইয়ের। সেটা হচ্ছে তার শারীরিক ক্যাপাসিটি, তার মানসিক ক্যাপাসিটি, তিনি মানুষ হিসাবে মানবিক কিনা, সেবা দরদের মানসিকতা আছে কিনা, তার দক্ষতা কোন লেভেলে আছে, তার মানুষকে সার্ভ করবার মানসিকতা, শেখার মানসিকতা, এগুলো কি আছে। একটা সাইকোমেট্রিক টেস্ট বলে এটাকে, কগনিটিভ টেস্ট আছে সেখানে পুরো মাত্রায়, যে একটা মানুষ 24 সালে বাংলাদেশের প্রজাতন্ত্রকে দুনিয়ার বিচারে প্রেক্ষিতে সার্ভ করতে পারবে কিনা। সেইটা করার মধ্য দিয়ে যেটা হতে পারে যে বাংলাদেশে একটা কেন্দ্রীভূত সরকারি কর্মকর্তাদের নির্বাচনটা হয়ে যাবে, পুল সিলেকশন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিভাগ আলাদা আলাদা করবে। যেমন ধরেন আপনার ভোলার চরফ্যাশন উপজেলাতে একজন টিএনও নিয়োগ হবে। একজন টিএনও হতে হলে কোন কোন যোগ্যতা থাকতে হবে সেটা দিয়ে রাষ্ট্র বিজ্ঞাপন দিয়ে দিবে। ওই পুল থেকে লোকজন অ্যাপ্লাই করবে ওখানে এটা হবার জন্য। ধরেন আমার 8টা জেলায় ডিসি লাগবে, 10টা জেলায় এসপি লাগবে। তারা যার যার জেলা থেকে এই বিজ্ঞাপনটা দেবে। ওই বিজ্ঞাপনের মধ্য দিয়ে এই পুল থেকে ট্রেন্ড লোকরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তারা ওইখানে কাজে যাবে। এখন যেটা দেখবেন, একই লোক সে কৃষি মন্ত্রণালয়ের সচিব হচ্ছে, একই লোক সে আপনার স্বাস্থ্য সচিব হচ্ছে, একই লোক তিনি আবার অধিদপ্তরের দায়িত্ব পাচ্ছেন, একই লোক তিনি ডাক্তার না কিন্তু আবার ডাক্তারিদের বসিং করছেন। তাহলে কৃষক বোঝেন, কৃষি বোঝেন, কৃষি মন্ত্রণালয়ে কাজ করেছেন, তিনি তার মন্ত্রণালয়ের সচিব কেন হবেন না? যিনি ডাক্তারি করছেন, ডাক্তারি পেশা বোঝেন আদ্যপান্ত, যিনি হাসপাতাল চালাইতে পারেন, সিভিল সার্জন হয় জেলাতে, সদর হাসপাতালের দায়িত্ব পান, তিনি কেন সচিব হইতে পারেন না? অ্যাডমিন ক্যাডারের লোকদের
আপত্তি হচ্ছে তারা বলে যে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে টেকনিক্যাল লোক, তারা টেকনিক্যাল সেবাটা ভালো দিতে পারে, যিনি তিনি কৃষি কর্মকর্তা ভালো হইতে পারেন, কিন্তু প্রশাসন চালানোর যে দক্ষতা যোগ্যতা দরকার সেটার সাফিসিয়েন্ট ট্রেনিং তাদের নাই। বুঝলেন কিভাবে তাদের নাই? আপনি বিজ্ঞাপন দিয়েছেন, ভাইবা নিয়েছেন, তাহলে আপনি বুঝলেন কিভাবে? যদি সব ভালো থাকতো আপনাদের, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনার সেনাবাহিনী থেকে লোক এনে হাসপাতালের পরিচালক বানাইতে হয় কেন? আবার সেনাবাহিনীর লোকরা আসছে, হাসপাতাল খুব ভালো চলছে, কোনো সরকারি হাসপাতাল তো ভালো চলছে না, তাহলে সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আইনে এখানে বসায় রাখছেন কেন? তাহলে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মন্ত্রণালয়ে, বিভাগে আমাকে নিয়োগ করতে হবে ওই পদের জন্য কি ধরনের লোক দরকার সেটাকে বিবেচনায় রেখে। তিনি সেনাবাহিনী থেকেও আসতে পারেন, তিনি আমলাতন্ত্র থেকে আসতে পারেন, তিনি বাহির থেকেও আসতে পারেন। আবার দেখবেন যারা সরকারি চাকরি করছেন তারা মোটামুটি জীবনের জন্য ঢুকে যান, যে আমার মোটামুটি কবর পর্যন্ত আমার এই চাকরি আছে, ওনার চাকরি হারানোর সম্ভাবনা নাই। তারপরে দেখবেন মন্ত্রণালয়ের ভিতরে শুধু মন্ত্রণালয়ে না, ক্যাডার বৈষম্য না, ক্যাডার নন ক্যাডারের আবার একটা বৈষম্য আছে। বর্তমান ইউনূস সরকারের যারা সমালোচক আছেন, এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি। পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি, তারাই বলেন এই সরকারের যে উপদেষ্টা হাতে গোনা ৩-৪ জন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট। ১০০ দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি সেটা আপনি নিজেই ভালো জানেন, দ্রব্যমূল্যের দামের অবস্থা কি সেটাও নিজে ভালো জানেন। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে, আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না, মিনিমাম ২৬ শেষে অথবা ২৭ও হইতে পারে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য ছিল এরকম। আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তাড়াহুড়োর কিছু নয়, আওয়ামী লীগকে ১৬ বছর সহ্য করতে পারছেন, আমাদের একটু সময় দেন। আবার বাকি উপদেষ্টারাও একই সুরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই। তো সমালোচকরা বলছে যে ভালোই তো, আপনারা উইরা এসে জুইরা বৈশা এই যে আরামায়েশ করছেন, নির্বাচন তো দিবেন না, আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন। এই যখন সমালোচনার অবস্থান, তখন হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম AFP-কে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ঝলমলে আলো দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে। জামাত কিছুটা টেনশনে আছে, ভাবতেছে যে এত তাড়াতাড়ি হইলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না। আর অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা ভাবতেছে কি ব্যাপার, ইউনূস স্যার কথাটা কি বললো। তো কি বলল, নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের। তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি। কি করছেন আপনারা? আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করার দরকার, ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত। ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন, আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে, ২০০০-এর উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে, বলছেন যে ১৫,০০,০০০ ছেলে আহত পঙ্গু অবস্থায় আছে, তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল? তাহলে তো বিএনপির ডাকে মাঠে নামতো জনতা, বিএনপি তো নামাইতে পারে নাই। মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল্ড করতে। এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, সিস্টেমকে রিবিল্ড করতে হবে, নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে, লুটপাট হচ্ছে, জাস্ট হাত বদলাইছে, দখলদারিত্ব হচ্ছে, হাত বদলাইছে, চাঁদাবাজি চলতেছে, গুন্ডামি চলতেছে, মব জাস্টিস চলতেছে, কোনো কিছু বন্ধ আছে? মতের বিপরীতে গেলে মায়ের, কখনো সমন্বয় পরিচয় দিয়া, কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া। তো
তো এগুলোতে মানুষ, শান্তিকামী মানুষ আসলে বিরক্ত, মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে। তো কিভাবে আসবে? তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না, অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন, এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা, এটা বলার বাহিরে, তাই না? একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন। বাট জনগণের ভাষা, জনগণের চাওয়া, একটা পাইলে যে আবার চায়, হাত দেখালে যে কবজা গিলতে চায়, না দিলে যে গালি দেয়, ডিম ছোড়ে, এগুলা কিন্তু তিনি অভিজ্ঞ না। এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না। পলিটিক্স থেকে 1/11-এর পর একটু সামহাও ডিস্টারবেন্স হইলো, বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন। খুব বেশি যে মানুষের সাথে মিশা টিশা কথাবার্তা বলছেন তা না, বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না। তার হাই প্রোফাইল ক্যারেক্টার, চলাফেরা ছিল একদম হাই প্রোফাইল। কার সাথে চলে? বিল ক্লিন্টনের সাথে, হিলারি ক্লিন্টনের সাথে, বাইডেনের সাথে। তো আমজনতা তো কী জিনিস সেটা বুঝবেনই। বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন, তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ, গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ, অফিসে যেয়ে পত্রিকা খুললে আরেক গ্রুপ, মিটিংয়ে বসলে আরেক গ্রুপ, বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ, বিদেশ যাইতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ, আইসা দেখে আরেক গ্রুপ। মানে বেটা তো আসলে এই গ্রুপিং দেখতে দেখতে ডক্টর ইউনূস সাহেবের মাথাটা চক্করি দেওয়ার কথা। এখন তিনি এই পদ থেকে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই, এটা ক্লিয়ার। টাকা পয়সা, ধন সম্পত্তি, এই লোকের কোনো কিছুই এখান থেকে আর চাহিদা নাই। বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে। যে সরকার ভাঙা গেল, ধরেন উপদেষ্টারা, এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন, এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার। পেনশন টেনশন, পুঁজি, ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে, সেগুলো থেকে কিন্তু খান। আর বিভিন্ন জায়গায় টকশুতে হয়তো দাওয়াত টাওয়াত পান, কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা, পাওয়ার, পলিসি সব কিছু তাদের হাতে, এনজয় করতেছে। আসিফ নজরুল কাঁদছিলেন, আল্লাহ যদি আমার একবার ক্ষমতা দাও আল্লাহ, আমি সব মাবুদ, এরকম একটা কান্নাকাটি করছিলেন। এখন তিনি কিন্তু উপদেষ্টা হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন, না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে যাইতে পারছেন, না বিএনপির লোকের পক্ষে। উপদেষ্টা ফারুকি দেখেন, দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে 3 দিন পর থেকে টের পাবেন। হেফাজত মাঠে নামতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া ফারুকির কলিজা খারখার খারখার করবে। তখন তিনি কি বলবেন? আগেই তো ভালো ছিলাম। আওয়ামী লীগ কিন্তু তার ঘাড় ধরে আদর করবে। উপদেষ্টা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে। কি পরিমাণ যে অপমানিত হবেন, মব জাস্টিসের মুখে পড়া, খালি এটা থেকে বের হোক না। দেখেন কখন ভালো ছিলেন ফারুকি ভাই, এখন তখন চিন্তায় পড়ে যাবে যারে কি হইল ঘটনাটা। তো এরকম সকল দৃশ্য মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসও নিশ্চয় চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি, ক্ষমতার চেয়ারে বসলে আসসালামু আলাইকুম সেলুট বেলুট দিয়া ভাই অস্থির, আর ক্ষমতার থেকে গেলে শব্দ তৈরি হয়। যে সরকারটা ক্ষমতায় বসে আনটিল ওই সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে। সম্ভবত তিনি মান সম্মানওয়ালা মানুষ, টাকা পয়সা এখান থেকে কামাবেন না, তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই, আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই। সংস্কারটারে নিয়ে প্রেশার চলছে, এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।